পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরো বেশি করে বলতো। এটা আসলে ইথানের সাথে মানায় না। শুনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার দান তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছ বিবিজান। যদি না বুঝো তাহলে কালো রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। নারী কালো রাতের কথা মনে পড়তে এক অজানা লজ্জা তাকে এসে ভর করল। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে। কথাবার্তা ঠিকমতো বলছে না, আবার নতুন শব্দ বের করেছে বিবিজান। মুহূর্তে পদ্মের মুখের লাল আভা ছড়িয়ে যেতে লাগলো। ইচ্ছে করছে ইথানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। না হলে ডাক্তার সাহেব আরো বেশি বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। ইথান গা ছাড়া ভাব নিয়ে বলল। উদ্ধৃতি চিহ্ন। এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক বলবো না। কারণ হচ্ছে আমার পাঠক পাঠিকারা লজ্জা পাবে। উহু, এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আকার রক স্পর্শ লেগে আছে, তুমি কি অনুভব করতে পারো? ইথান যে তোমার মন চুরি করেছে সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার কি কেমন লেগেছিল বলতে পারবে? ইথানের যে হৃদয়ে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুভ্র ইথানের কথা শুনছে, তার কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম একখানে ফ্লোরে তাকিয়ে আছে। ইথানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতে পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথে পদ্মকে ইথান গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিও। এ কাটছি এখন, আর সেটাও নিব না। সহ্য করে থাকতে হবে তোমায় পদ্মফুল। ভাবি, তোমার শরীরে এসব কিসের দাগ? ইজনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইনহানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তো হ্রস্ব উকারলি ইজনিয়ার দিকে তাকালো। ইজনিয়ার দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মুনিরা শেখ ও পদ্মকে দেখল, তিনিও মিটিমিটি হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থ হ্রস্ব ইকারটি। পদ্ম কি করবে বুঝছে না। আজই ইথানকে বলতে হবে এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেকরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ইথান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইথান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইথান এটার মানে বুঝলো না আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে ইথান কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইথান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছু বলল না যাওয়ার সময়, এই জন্য সে শুকরিয়া আদায় করছে, কারণ না হলে ইজনিয়া আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক তবুও ইথানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর জন মিলে একেবারে রান্নাঘরকে গল্পঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়া কিছু কাজ করে না। মুনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতোই আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে। গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজে হাসছে। কাল রাতে কি না হলো স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ইথানের বেহার রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চিত বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। এক সময় তার হাসিটা বন্ধ হয়ে গেল। বিকেল 4টা। পদ্মের আর মন চাচ্ছে না রুমে একা থাকতে। সেই দেখে এসে শুয়েছিল, এখনো শুয়ে আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিতে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কোথাও স্মরণ করলো। এসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইজনিয়ার রুমে গেল। ইজনিয়া পায়ের উপর পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইজনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল, তরে আসতে। পদ্ম গুটিসুটি পায়ের ভিতরে ঢুকলো। ওহ ভাবি, তুমি এসেছো। আমি আরো ভাবলাম কে নাকে এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? না হলে চলে যাব। ইজনিয়ার সাথে সাথে উত্তর দিল, আরে না না, বসো, আমারও একা ভালো লাগছিল না তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো ভালোই হয়েছে, এখন একটু বসে বসে গল্প করতে পারবো। পদ্ম হাসলো। ইজনিয়া আবারও বলল, তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বললেও আমি বুঝেছি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইজনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এইদিকে পদ্ম তবদা খেয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখি লজ্জা দিচ্ছে।
এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইজনিয়া পদ্মের চিবুক ধরে বলল। পরে আমার ভাইয়ের লজ্জাবতী সখিনা। পদ্ম মাথাটা নিচু করে রইল। ইজনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্ম আর ইজনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতোই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইজনিয়া হলে তো কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুর বাড়ি কিনা, কারণ এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক বাজে ধারণা তার ছিল। তার ফুফাতো বোনকে তার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকে পদ্ম বিয়ে আর শ্বশুর বাড়িতে দুটো জিনিসকে ভয় পেত। তবেই শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে। তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরা শেখ পদ্মকে বললেন ইছান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি। বসে বসে এখনো কথা বলছে। ইছান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইজনিয়ার রুমে। পদ্ম জানে ইছান এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিছু নেই। ইছান একা বসে দুঃখ প্রকাশ করছে। তার কপালে জুটেছে একটা পদ্ম রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখে ইছান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ইজনিয়া, সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইছানের ধমকে। ইজনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইছানের কাছে গেল। ইছান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটির উপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায়। শুনো পদ্ম, এত রাগ করা ভালো নয়, আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো নয়। গুনাহ হয়, বুঝেছ? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথায় থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটুও দাম দাও না আমাকে তুমি? ইছান পদ্মকে শুইয়ে দিল, অতঃপর পদ্মের বক্ষে মাথা রাখলো। ইছানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর পদ্ম সে অবাক হয়ে শুয়ে আছে। কিছু বলতে যাবে তখনই ইছান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন। আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারল না, চুপচাপ শুয়ে রইল। ইছানকে আর কিছু বলতে মন চাইল না। কিভাবে? নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তি প্রয়োজন। পদ্ম চুপচাপ ইছানের চুলগুলোতে বিলি কেটে দিচ্ছে। তারা চিহ্ন, সময় চলমান। জীবনের একটা জিনিস কখনো ধরে রাখা যায় না, সেটা হচ্ছে সময়। সে তো নিজ গতিতে চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনটিই হচ্ছে ইছান আর পদ্মের সম্পর্কে। আগের তুলনায় তাদের সম্পর্কের বেশ উন্নতিও হয়েছে। পদ্মকে ইছান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইছান এখান থেকেই হসপিটালে যায়। পথটা কাছে হয় তার জন্য। ইছান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা। এখন আর একা থাকতে ভয় লাগে না, আরো ভালোই লাগে। দুপুরে ইছান বাসায় এসেলাম। বসন্ত চকরে কোনোদিন এর ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ইছান শুধু পদ্মকে জ্বালাবে, এটা তার নিত্য দিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইছান আসবে। প্রতিদিন এক সময়ে আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে রাত 3:55 বেজে গেল। এখনো ইছান আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার, বিকেলের নাস্তা হয়ে যাবে। পদ্ম এবার দেরি সহ্য করতে না পেরে ইছানকে কল করলো। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে, কিন্তু ইছান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ইছান কল রিসিভ করলো। ও পদ্মফুল, কল দিয়েছ? দেখিনি তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এটা বলছে। পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইছান বুঝেছে পদ্মের এই রাগের রহস্য। কিছু দরকারি কাজ থাকাতে আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইছান নিজে নি যে ই বলছে, অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ইছান সব কাজ শেষ করে বাসায় এসেছে। চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। ক্রলিং বেল চাপতেই পদ্ম দরজাটা খুললে। ইছান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ইছান নিজের শার্টটাও চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। হয়তো পদ্ম এখনো না খেয়ে আছে। নিজের পাপকে মোছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। ইছান প্লেট সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখে নিচ্ছে না।
পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না পদ্মফুল, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো আমার কাজ ছিল তাই আসতে পারিনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল। অর্থাৎ সে খাবে না? খাবো না আমি। অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই। তাহলে এমন কেন করছেন? আমি খাবো না। ইথানের মুখটা ছোট হয়ে এলো। খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে যেন ইথান কানে শুনতে পায়নি। দাঁড়ি, ইথানের মন চাচ্ছিল পদ্মকে টেনে এক থাপ্পড় দিতে, কিন্তু সে এটা করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয়। তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো? এমন নিষ্ঠুর হ্রস্ব উকার রতম কথাবার্তা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার পদ্মফুল। খেয়ে নাও, এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ইথানকে। ইথান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছিল। দাঁতে দাঁত চেপে হাসি আটকে রাখলো। এভাবে চোখ রাঙিও না পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভেঙ্গালে। সব নাটক করছে সে, কি কিছু বুঝছে না নাকি? হয়েছে, এবার সরুন এখান থেকে। আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শুনো, তাহলে মেধা প্রেগন্যান্ট তো তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল তাই আসতে পারিনি। এই পর্যন্ত কতবার সরি বলেছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগন্যান্ট শুন। এক আর পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে মন চাচ্ছে। ঈশ্বর, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে, এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইথানের হাত ধরল। সত্যিই মেধা আপু প্রেগন্যান্ট? ইথান স্বাভাবিক কণ্ঠে বলল, জি ম্যাডাম। পদ্ম ইথানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো। পরক্ষণেই আবার বলল, আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে মাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকুন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইথান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দেয়ে এখন রেড হ্রস্ব ইকার হচ্ছে। ইথান নিঃশব্দে পদ্মের কানকারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইথান পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইথান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনিও অনেক মেহমান ছিল, অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইথান আতশাহ হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশে পদ্ম শুয়ে আছে। ঘুম আসছিল না, তাই ইথানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে। আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধ হয়। কাজ করছি। তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটায় কি করছেন? ইথান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইথানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ইথান গলা উঁচু করে বলল, আরে কি করছো, এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইথানের গলা জড়িয়ে ধরল। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব। মেধা আপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন। ইথান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা। হসন্ত চা আবার আরেকটা বাচ্চা চায়। বাচ্চার থেকে বাচ্চা হবে। কোন ভূত এখন মাথায় চেপে বসেছে কি জানি। এখন এই আজ পাগলটাকে সামলাবে কিভাবে? ইথান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেললো। ইথানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা, আর আমি বাচ্চা। তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইথান হো হো করে হেসে উঠল। ইথানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে পদ্ম। পদ্মের মন মানল না ইথানের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর জন প্রেগন্যান্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। ওহো, আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইথান ভাইয়া। ইথানের চোখ কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার শোকে পাগল হয়ে এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আজ পাগল ভেবেছিল, এখন দেখে পুরা কি পাগল মেয়েটা। পদ্মের ভাইয়া ডাকা ইথানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইথান পদ্মের মুখ চেপে ধরল। খুবই হালকা ভাবে ধরেছে, যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করনি, রাইট? পদ্ম মাথা নাড়ল। অর্থাৎ ইথানের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না। এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি।
না হলে খুব খারাপ হয়ে যাবে। পদ্ম ইছানের গালের দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইছান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এসব কথা শুনতে। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইছান ধমক দিল পদ্মকে, সব সময় ফাজলামো করবে না। এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম, এখন আবার কিসের পাগলামো শুরু করেছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বুঝো তুমি? শুধু বললেই হয় না সবকিছু? সময় হলে ঠিকই বাচ্চা হবে, এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইছানের কথায়। সুন্দর মতো বললেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন খারাপ হয়ে যাচ্ছে, একটুও ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ দুবার কাঁদিয়েছেন, আপনার কি মনে একটুও মায়া দয়া নেই? বদলোক, আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না জানি তো। সোজাসাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচন্ড বিরক্ত হলো ইছান, একে তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়, তাই বেশিরভাগ সময়ে ইছান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মান, হ্রস্ব উকার বলে কোনো রকম কষ্ট দিতে চায় না। উঁচু গলায় ও কথা বলে না, তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সব সময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। শুনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববে। ঘুমাও তো পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ, অসহ্যকর লোক। পদ্ম অন্য দিকে ফিরে গেল। ইছান পদ্মকে বেশ হ্রস্বই কার্যর করল না। সকালে উঠলে ঠিকই রাগ কমে যাবে, এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না, পরে নিজেই আসে কথা বলার জন্য। ইছান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল, মনে মনে বলছে ভালোই হয়েছে পদ্ম অন্য দিকে ফিরে শুয়ে কাঁদছে, এখন সে একটু কাজ করতে পারবে। ইছান বেশ খুশি হয়েছে, অপর আবার কাজে মন দিল। সবার উপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছু ভাবতেই পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে একজন হ্রস্ব উকারল ও নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে, এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এই জন্য এই পেশাটা তার এত পছন্দের। রাত 2টা, ইছানের কাজ শেষ হলো। এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, চোখ থেকে মাটা খুলে রাখলো, তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইছান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইছান পদ্মের ঘুমঘুম কণ্ঠে এই কথা শুনে হাসল। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরোই পাগল, আর এই পাগলটাকেই ইছান বেশি পছন্দ করে। পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের ভিতর এক ভালো লাগা কাজ করে। ইছান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইছানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে আবারও জড়িয়ে ধরল খুব গভীর ভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। তারা চিহ্ন, সকাল সকাল 8:30। পদ্মের ঘুম ভাঙল, তাও তীব্র রোদের আলোয়, যেন সূর্য মামা তার দিকেই মুখটা রেখেছে। পদ্মের চোখ মুখ কুঁচকে এলো, উঠে গিয়ে পর্দাটাও দাও। হ্রস্বই কাটতে পারছে না, কারণ ইছান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইছানের সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পদ্মের হাড়ে। চোখটা বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কালো রাতের কথাগুলো চলে আসলো। পরক্ষণে রাগে মুখটা লাল হয়ে উঠল। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইছানের উপর, আবার রাগ হচ্ছে সূর্য মামার উপর। দুজন যেন ইচ্ছে করে সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ইছানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ইছান তো ঘুমেছিল, তাই পদ্মকে কিছুই করতে পারেনি। পদ্ম সকালের নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ইছান ও হসপিটাল যাবে না। এই জন্যই এতক্ষণ ঘুমাচ্ছে, না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা সেক দিচ্ছে। হঠাৎ পিছন থেকে পদ্মকে ইছান জড়িয়ে ধরল। মৃদু কেঁপে উঠল সে। আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ কেন? বাহির থেকেও নাস্তা আনা যেত, আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেম আলাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত, আর ভালো লাগছে না ইছানকে। মন চাচ্ছে দৌড় দিয়ে দূরে সরে যেতে। ছাড়ো আপনি দেখছেন না আমি কাজ করছি, কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছ কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয় আমি উঠেছি, আপনার কোনো সমস্যা আছে নাকি? ইছান পদ্মের গাল দুটো টেনে দিল, যাও। পদ্মকে আরো রাগিয়ে তুলেছে।
জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইছান সরে আসলো। বুঝেছে পদ্ম কালকের বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো না। যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্যই ক্ষতি, এটাকে বোঝাবে তাকে। কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে, কবে বুঝদার হবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইছানের কাছে যায়নি। দুদন বসছেও না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইছান তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। তার বাচ্চা লাগবে। আর ইছান সে তো তার কথা একটুও নড়চড় করবে না। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করছে, দুদিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সময় ঠিকই এসব কথা ভুলে যাবে। ইছান প্রতি শুক্রবারে রহমত আজও বিকেলে বের হলো। যেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইছান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালো নেই আবু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন হলে সে সুর টেনে বলতো, খুব ভালো আছি। আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। উদ্ধৃতি চিহ্ন। আমি তো আছি ভালোই, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু, একটা